হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিকে আমরা ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে বলতে পারি যে আহ, ইংরেজি ভাষার ক্ষেত্রে এটি একটি ভিত্তিপ্রস্তর তৈরি করে। এই বিষয়টি যে টপিকটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই বিষয়টি না জানলে আমরা বাক্য গঠন করতে পারবো না। এটিকে আমরা একদম ফান্ডামেন্টাল বিষয় বলতে পারি ইংরেজি লার্নিং এর ক্ষেত্রে। তোমরা ঠিকই ধরেছো, আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে টেন্স। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে টেন্স। দেখো, এবার আমরা এই ভিডিওতে টেন্স যে বিষয়টি আলোচনা করব সেটা ভালোভাবে বুঝবো, আর ভালোভাবে না বুঝতে পারলে কিন্তু চলবে না। তো টেন্স, এই টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাল। টেন্স মানে কি? সময় বা কাল। কিন্তু প্রশ্ন তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কিসের সময় বা কিসের কাল। ওকে, তো তাহলে আমি বলি এই বিষয়টি হচ্ছে সময় বা কাল হলো ক্রিয়ার সময় বা ক্রিয়ার কাল, বা ইংরেজিতে যাকে আমরা বলছি ভার্ব। যাকে কি বলছি? ভার্ব। তো ক্রিয়ার সময় বা কালকেই আমরা বলছি টেন্স। বিষয়টি কি? এবার তোমরা অনেকে প্রশ্ন করবে যারা একদম বেসিক ধারণা যাদের এখনো পর্যন্ত নেই, ভার্ব কি জিনিস বা ক্রিয়া কি জিনিস। ভার্ব বা ক্রিয়া হচ্ছে সেই পার্ট অফ স্পিচ যেটি কোনো কাজ করা বোঝায়। যেমন ধরো, প্লে, গো, কাম, মানে যেগুলো দ্বারা কোনো কাজ বোঝাবে সেটিকে বলা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। সেই ভার্বের সময় বা কালকে আমরা বলছি টেন্স। বিষয়টি আমি বিস্তারিত বোঝাই। তবে এখানে একটি বিষয় বলে রাখি, যেহেতু আমরা বাঙালি, তাই আমরা বাংলা ভাষাকে সাহায্য করে, বাংলা ভাষাকে অবলম্বন করে আমরা টেন্সের বিষয়টা বুঝবো। আগে আমি টেন্স বিষয়টা কি, কনসেপ্ট, আমাদেরকে প্রথমেই কনসেপ্টটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো আমি প্রথমে আমাদের মাতৃভাষা বাংলা থেকে আমি শুরু করতে চাইছি। তো আমি যেন কনসেপ্টটা তোমাদের কাছে পৌঁছয়। ওকে, দেখো, আমি এখানে তিনটে বাংলা বাক্য লিখি। তিনটে আমি বাংলা বাক্য লিখবো। একটি হচ্ছে তারা তারা ফুটবল তারা ফুটবল খেলে। তারা ফুটবল খেলে। আরেকটি বাক্য লিখি, সেটি হচ্ছে তারা ফুটবল তারা ফুটবল খেলেছিল বা খেললো। ওকে, তারা ফুটবল খেলেছিল বা খেললো। নেক্সট বাক্য সেটি লিখবো, সেটি হচ্ছে আহ, তারা ফুটবল খেলবে। তারা ফুটবল খেলবে। এখানে আমি আগে বলেছি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার বা ভার্বের সময় বা কাল। টেন্স মানে কি? টেন্স মানে ক্রিয়া বা ভার্বের সময় বা কাল। এখানে দেখো, প্রথম বাক্যটি খেয়াল করো, তারা ফুটবল খেলে। এখানে তিনটে ওয়ার্ড আছে, তিনটে শব্দ আছে। একটি হচ্ছে তারা ফুটবল খেলে। এখানে কোন ওয়ার্ডটি ভার্ব বলো তো? কোন ওয়ার্ডটি ভার্ব বা ক্রিয়া? এখানে দেখো, এই যে খেলে, এই ওয়ার্ডটা খেয়াল করো। আমি আগে বলেছি ভার্ব বা ক্রিয়া হচ্ছে কোনো এমন একটি শব্দ বা এমন একটি পার্ট অফ স্পিচ যেটি কোনো কাজ করা বোঝাবে। এখানে এখানে দেখো, তারা না ফুটবল না খেলে, কোন ওয়ার্ডটি একটি কাজ করা বোঝাচ্ছে? অবশ্যই খেলে যে ওয়ার্ডটি সেটি কাজ করা বোঝাচ্ছে। খেলা কিভাবে কাজ? খেলতে গেলে খেলতে গেলে আমাদের হাত পা চলে, আমাদের শারীরিক পরিশ্রম হয়। তো সেই ক্ষেত্রে খেলে কোনো একটা কাজ বোঝাচ্ছে, তাই খেলেটা হচ্ছে এখানে ক্রিয়া। খেলেটা কি? খেলেটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বা ভার্ব। একই রকম ভাবে এই যে সেকেন্ড বাক্যটি খেয়াল করো, তারা ফুটবল খেলেছিল। তাহলে এখানে ক্রিয়া কোনটি? ক্রিয়া হচ্ছে অবশ্যই খেলেছিল। ৩ নম্বর বাক্যটি খেয়াল করো, তাহলে কোনটি ভার্ব বা ক্রিয়া হবে? এখানে খেলবে হচ্ছে ক্রিয়া। তো আমি আমি তোমাদেরকে বলবো যে এই তিনটে বাক্যে যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলো তোমরা খেয়াল করো। প্রথম বাক্যে খেলে, দ্বিতীয় বাক্যে খেলেছিল, আর তৃতীয় বাক্যে খেলবে। তো তোমরা খেয়াল করো,
এই যে তিনটে ভার্ব বা তিনটে ক্রিয়া, এই তিনটে ক্রিয়ার সময় মানে এই কাজটা হওয়ার সময়টা এক না আলাদা? অবশ্যই আলাদা। খেলে, খেলে মানে কি? খেলে মানে হচ্ছে একটা অভ্যাস বোঝাচ্ছে, রোজ খেলে মানে বর্তমানে খেলে। তারপরে দেখো খেলেছিল, খেলেছিল মানে কি? অতীতকালে খেলেছিল, সেটা গতকালকে হতে পারে, মানে অতীতকাল, ধরো 2 বছর আগে হতে পারে। এবার 3 নম্বর ক্রিয়াটি খেয়াল করো, 3 নম্বর বাক্যের যে ক্রিয়াটি খেলবে, খেলবে মানে হচ্ছে ভবিষ্যতে খেলবে, ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি ক্রিয়ার, এই যে তিনটি বাক্যে যে ক্রিয়াটি রয়েছে, যে ক্রিয়াগুলি রয়েছে, সেই ক্রিয়াগুলির যে কার্য সম্পাদনের যে সময়, সময়টা কিন্তু আলাদা আলাদা। এই যে ক্রিয়ার কাজের সময়টা যে আলাদা আলাদা হওয়াটা, এই বিষয়টাকে আমরা বলছি টেন্স। ওকে, তাহলে এই খেলে, খেলের যে ক্রিয়াটা, সেটির টেন্স বা ক্রিয়ার কাজের সময়টা কখন? অভ্যাসগতভাবে রোজ। খেলেছিল, এটির ক্রিয়ার কাজের সময়টা কখন? অতীতকালে হয়ে গিয়েছিল, যার ফলটি এখন বর্তমানে আর নেই। 3 নম্বর বাক্যটি হচ্ছে খেলবে। এই খেলবে ক্রিয়াটির যে কাজের সময়, সেটি কখন? সেটি হচ্ছে ভবিষ্যতে। তো আমরা দেখতে পাচ্ছি যে এদের কাজের সময়টা কিন্তু আলাদা আলাদা, আর এই বিষয়টিকে আমরা বলছি টেন্স। তাহলে এই বাক্যগুলোর যদি আমি ইংরেজি তর্জমা করি, তাহলে ইংরেজি লাইনগুলো কি এক হবে না আলাদা হবে? দেখো, তারা ফুটবল খেলে, এই বাক্যটির ইংরেজি তর্জমা কি হবে? এই বাক্যটির ইংরেজি তর্জমা হবে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। ওকে, এখানে দ্বিতীয় বাক্যটি খেয়াল করো, তারা ফুটবল খেলেছিল, তাহলে এই বাক্যটির তর্জমা আমি কি প্লে লিখতে পারবো? দে প্লে ফুটবল লিখতে পারবো না, লিখতে পারবো না। কারণ এখানে এই ভার্বটি খেয়াল করো, যেহেতু খেলেছিল আছে, সেহেতু এই ভার্বটি কিন্তু পাস্ট ফর্মে হয়ে যাবে। মানে প্রত্যেকটি ভার্বের 3টে করে ফর্ম থাকে, একটি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট মানে যেটিকে আমরা V1 বলি, পাস্ট মানে যেটিকে আমরা V2 বলি, আর পাস্ট পার্টিসিপল মানে যেটিকে আমরা V3 বলি। তো সেই ক্ষেত্রে যেহেতু অতীতকালের ক্ষেত্রে আমাদেরকে V2 ইউজ করতে হয়, তাই এখানে আমি লিখলাম প্লেড, প্লেড মাঝের ফর্মটা। ওকে, প্লেড, দে প্লেড ফুটবল। তারা ফুটবল খেলবে, তাহলে খেলবে মানে ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎটা বোঝানোর জন্য আমাদেরকে কিন্তু ভার্বের ফর্মটা সেইভাবে লিখতে হবে। দের পর আমি লিখব যে দে উইল প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল। খেয়াল করো এখানে ভার্বগুলো। 1 নম্বর যে বাংলা বাক্যটি ছিল, তার তর্জমা করতে গিয়ে আমি যেটি পেলাম, প্লে, প্লেড অ্যান্ড দে উইল প্লে। খেয়াল করো যে 3টি বাক্যের যে টেন্সটা বা ক্রিয়ার যে টেন্সটা, যে কাজের যে সময়টা, সেটিকে বোঝানোর জন্য ভার্বের কিন্তু 3টে আলাদা আলাদা রূপ হয়েছে। এই বিষয়টিকে আমরা বলছি টেন্স, বা ক্রিয়ার যে কাজের যে সময় বা কাল, সেটিকে বলছি আমরা টেন্স। আশা করি তোমাদের যে টেন্সের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে প্রথম বাক্যটি খেলে, খেলে মানে কি? রোজ খেলে, রোজ মানে হচ্ছে বর্তমান বোঝাচ্ছে, একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই এটিকে আমরা বলতে পারি বর্তমান, বর্তমান কাল, বর্তমান কাল বা প্রেজেন্ট, বা প্রেজেন্ট টেন্স। ওকে, আর দ্বিতীয় বাক্যটি খেয়াল করো, খেলেছিল, খেলেছিল তার মানে হচ্ছে অতীতকাল, অতীতকাল, তাহলে অতীতকালের ইংরেজি কি লিখবো? পাস্ট, পাস্ট টেন্স। আর 3 নম্বর বাক্যটি খেয়াল করো, খেলবে মানে ভবিষ্যতে খেলবে, তাহলে ভবিষ্যৎ, ভবিষ্যৎ তার মানে হচ্ছে ফিউচার, তার মানে কি? ফিউচার। কেউ আবার এটাকে ফুটুরে বলো না। ওকে, ফিউচার। তাহলে আমরা যেটি দেখতে পেলাম, তাহলে টেন্স আমরা কয় প্রকার পেলাম? টেন্স আমরা 3 প্রকার পেলাম। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি হচ্ছে পাস্ট টেন্স, আর তৃতীয়টি হচ্ছে ফিউচার টেন্স। ওকে, তাহলে আমরা বলতে পারি যে টেন্স 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, 2
পাস্ট টেন্স, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ফিউচার টেন্স। ওকে, তাহলে আমরা ব্রডলি টেন্সের যে ভাগ পেলাম সেটি হচ্ছে 3টে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার এই প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার যে ব্রডলি 3টে আমরা ভাগ পেলাম, সেটির প্রত্যেকটির কিন্তু 4টে করে সাব ক্যাটাগরি আছে। ওকে, আমাদের লক্ষ্য হবে এই প্রত্যেকটি টেন্সের আন্ডারে যে 4টি সাব ক্যাটাগরি আছে প্রত্যেকটিকে আমাদেরকে ভালোভাবে একদম ইন ডিটেল সেগুলোকে বুঝতে হবে। সেগুলোর সেই সমস্ত সাব ক্যাটাগরির যে টেন্সগুলো আছে সেগুলোর ক্রিয়ার কাজের সময় কখন কখন সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেইটাই আমি কিন্তু তোমাদেরকে এরপরে বোঝাতে চলেছি। ওকে, আমরা দেখলাম যে টেন্স ব্রডলি 3 ভাগে বিভক্ত। কি কি? একটি হচ্ছে প্রেজেন্ট, যেমনটা আমি বললাম বাংলা বাক্যগুলো তোমাদেরকে উদাহরণ দিয়ে। তারপর আমি দেখলাম পাস্ট, তারপর দেখলাম ফিউচার। তো এই 3টি হচ্ছে টেন্সের ব্রডলি, আমরা টেন্সের 3টে ভাগ এভাবে করতে পারি। ঠিক আছে, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে হচ্ছে অতীত, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। এবার এই ডায়াগ্রামটি, এই যে ক্যাটাগরিটা আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি, ভালো করে খেয়াল করো যে প্রত্যেকটা টেন্সের আন্ডারে কিন্তু 4টে করে ভাগ আছে। কটা করে? 4টে। 1টা 2টো 3টে 4টে, এখানেও 1টা 2টো 3টে 4টে, ওখানেও 4টে। তাহলে আমরা কটা সাব ক্যাটাগরি পাচ্ছি টেন্সের? দেখো, প্রত্যেকটা টেন্সের আন্ডারে যে ব্রড ভাগ তাদের আন্ডারে 4টে করে পাচ্ছি। তার মানে হচ্ছে এখানে 4টে, এখানে 4টে, 8টা, এখানে 4টে, 12টা। ওকে, আমরা 12টা যে ক্যাটাগরি পাচ্ছি সেটা তোমরা খেয়াল করো। দেখো, প্রেজেন্ট টেন্সের আন্ডারে প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে পাচ্ছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একই রকমভাবে এই যে 4টে ভাগ পেলাম, একই রকমভাবে এই পাস্টের আন্ডারেও 4টে ভাগ রয়েছে। সেই 4টে ভাগ কি কি? পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, একই রকমভাবে ফিউচারের আন্ডারেও ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নামগুলো একই, তাদের আগে তুমি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার যুক্ত করে দাও, তাহলে নামগুলো তোমার সহজেই মনে থাকবে। নাম একই, কিন্তু তাদের যে ক্রিয়ার কাজের সময়টা সেটা কিন্তু এক নয়। প্রত্যেকটার কাজের সময় কিন্তু আলাদা আলাদা। এবার আমাদের টার্গেট হবে যে প্রত্যেকটা টেন্স আমরা ডিটেলে শিখব। প্রত্যেকটা, এই যে প্রেজেন্টের আন্ডারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সেটা আমরা একদম ডিটেলে ভালোভাবে শিখব। তার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রত্যেকটার গঠন কিভাবে হয়। অবশ্যই আমি আগেও বলেছি, আমরা যেহেতু বাঙালি, তাই বাংলা বাক্যের আমাদের মাতৃভাষাকে আমরা অবলম্বন করে শিখব। কারণ আমাদের বিএডে আমাদেরকে শেখানো হয়েছে, আমরা শিখেছি যে আমাদের মাতৃভাষা আমাদেরকে দ্বিতীয় ভাষা শিখতে, এখানে ইংরেজি আমাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা, বাংলা আমাদের ক্ষেত্রে মাতৃভাষা। তাই মাতৃভাষা যেটা, এই মাতৃভাষা আমাদের কিন্তু দ্বিতীয় ভাষা ইংরেজি শিখতে সাহায্য করে। এটি আমাদেরকে বিএডে কিন্তু শেখানো হয়েছে। ওকে, নাকি মাতৃভাষা আমাদেরকে কোনো ব্লকেড কিন্তু সৃষ্টি করে না, বা কোনো অসুবিধের সৃষ্টি করে না, বরং হেল্প করে। মাতৃভাষা দ্বিতীয় কোনো ভাষা শিখতে আমাদেরকে হেল্প করে। সুতরাং আমরা বাংলাকে অবলম্বন করেই এই টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার করব। ওকে, তো আমাদের প্রথম যে টার্গেটটা হবে সেটা হচ্ছে এই প্রথমে প্রেজেন্টের আন্ডারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ভালোভাবে বুঝবো, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ভালোভাবে বুঝবো। একই রকমভাবে প্রত্যেকটা টেন্স আমরা ইন্ডিভিজুয়ালি একদম ধরে ধরে আমরা শিখবো, যেন এই ভিডিও দেখার পর বা এই ক্লাস করার পর তোমাকে আর অন্য কোথাও এই টেন্সের নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়। একদম আমরা এই টেন্সের একদম আঁটি ভেঙে শ্বাস পর্যন্ত আমরা নেব, এবং সেটাকে ভালোভাবে শিখবো, যেন আমরা নিজেরাই ইংরেজি টেক্সট বুকের ক্ষেত্রে পড়ে আমরা যেন নিজেরাই মানে করতে পারি। আমাদেরকে যেন ইংরেজি টেক্সট বুক কাউকে বোঝাতে না হয়, আমরা যেন নিজেরাই পড়ে পড়ে মানে করতে পারি। ওকে,
তো এই টেন্সের ক্লাস কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই টেন্সের ক্লাস যারা ইংরেজি ভাষাটাকে ভালোভাবে শিখতে চাইছে তাদের ক্ষেত্রে, যারা ধরো আম, যারা স্টুডেন্ট, যারা এখন স্কুলে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই ক্লাসটি হেল্পফুল হবে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই ক্লাসটি খুব হেল্পফুল হবে। তাই তোমরা প্রত্যেকে এই ক্লাসটি ফলো করো, তাহলেই কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এবার আমরা এগোবো কোন দিকে? আমরা এগোবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমরা ভালোভাবে শিখবো। ওকে, চলো।